বাংলাদেশের রাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একটা শব্দ। কি সেই শব্দ? মব। মব জাস্টিস। এমনকি তারেক রহমানও বলছেন মব জাস্টিস হিংস্র উন্মাদনা হয়ে উঠছে। আমি তারেক রহমানকে অনুরোধ করব, আপনার সময় মূল্যবান আমি জানি, তাও আমার ভিডিওটা দেখবেন এবং নিজেকেই প্রশ্ন করবেন কথাটা আপনার বলাটা ঠিক হয়েছে কিনা। মব শব্দটা বাংলাদেশের মিডিয়াতে কখন আসে জানেন? কে আনে? 23শে অগস্ট 2007 দিল্লি স্টারে। কি হয়েছিল সেই 23শে অগস্ট এটা বোঝা দরকার। তাছাড়া আমরা এই শব্দটা কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে এই শব্দটা কি সমস্যা তৈরি করতে পারে সেইটা আমরা বুঝতে পারবো না। আসেন এটা আমরা একটু বুঝে দেখি। আজকের তরুণরা হয়তো জানেন না, 2007 সালের 11ই জানুয়ারি 111 সরকার প্রতিষ্ঠা হয় যেন বাংলাদেশকে হাসিনার মাধ্যমে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া যায় উপঢৌকন হিসাবে। 111 ছিল ইন্ডিয়া আর আমেরিকা প্রযোজিত বাংলাদেশের এক অন্ধকার রাজনৈতিক অধ্যায়। এর মাধ্যমেই শুরু হয় হাসিনার ফ্যাসিবাদ। 2007 সালের 20শে অগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সেনা সদস্যদের কথা কাটাকাটি হয় খেলার মাঠে। এর ফলশ্রুতিতে একজন ছাত্রকে সেনা সদস্যরা মারধর করে। এই ঘটনা দ্রুত ক্যাম্পাসে ছড়ায় পড়ে। ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে। তারা দায়ী সেনা সদস্যের ক্ষমা চাওয়ার দাবি জানান, কিন্তু তাদের দাবি সুরাহা না হয়, কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। ছাত্রদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন ক্রমেই বেগবান হতে থাকে এবং শিক্ষকেরাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে। দাবানলের মতো সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়ায় যায় এই আন্দোলন এবং তার সাথে সাথে জনতারাও যুক্ত হয়, ঠিক একইভাবে 2024-এর জুলাই আগস্ট বিপ্লবের মতো। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের বল প্রয়োগের ফলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সারা দেশ ফুঁসে ওঠে, ঠিক বর্ষা বিপ্লবের মতোই একই ঘটনা একই রকম ভাবে ঘটছিল। সব সরকারি স্থাপনা একের পর এক আগুন লাগায় দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই ছবিটা সেই সময়ের এক আইকনিক ছবি। এভাবে আর্মি পলাইছিল। পুলিশ আর্মি পলায়, ছাত্র জনতার মাইর খাইয়া এই সংঘাত চলে 23শে অগস্ট পর্যন্ত। 23শে অগস্ট কারফিউ আর জরুরি অবস্থা জারি করা হয়। এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল ছাত্র শিবির। এই যে খমিনি হেসান আছে না, আমার মুন্ডুপাত করে কিছুদিন পর পর ফেসবুকে, ওই ছিল একজন নেতা ওই আন্দোলনের, তখন শিবির করত। এই 23শে অগস্ট জরুরি অবস্থা জারি কইরা ঝাঁপায় পড়ে আর্মি আর পুলিশ ছাত্রদের উপরে রাত্রিবেলা। ওই দিন ডেইলি স্টার এই মব সংক্রান্ত নিউজ করে। এই নিউজের উদ্দেশ্য হচ্ছে এরপরে যে ক্র্যাকডাউন করবে আর্মি আর পুলিশ তার পক্ষে বৈধতা উৎপাদন করা। ওই রাতে আর্মি ব্লক রেড দেয়া, ছাত্রদের বেদম পেটায় সমস্ত যতগুলো মেস ছিল, যতগুলো হোস্টেল ছিল ছাত্রদের সবগুলোতে। আজিজ সুপার মার্কেটের উপরতলায় তখন অনেক ছাত্র থাকতো, এদের প্রত্যেকের ধরে বেদম পেটায়, হাত পা ভেঙে দেয় একেবারে। জুলাই আগস্ট বিপ্লবের টাইমে যেইভাবে আর্মি পুলিশ ব্লক রেড দিছে একইভাবে ওই সময় পারিছিল, 2024-এ পারে নাই। এটাই যা তফাৎ। এরপরে ইউনিভার্সিটির টিচারদের অ্যারেস্ট করে। একই সময় রাজশাহী ইউনিভার্সিটির 8 জন টিচারকে অ্যারেস্ট করে, তাদের রিমান্ডে পিটায়। মলয় ভৌমিক সিনিয়র প্রফেসর, একজন এখন রিটায়ার করছে, রাজশাহী ইউনিভার্সিটির টিচার, তার একটা সাক্ষাৎকার আছে কিভাবে তাকে নির্যাতনের আগে নানা পরীক্ষা নিরীক্ষা করা হইতো, ইসিজি করা হইতো, হার্টের পরীক্ষা করা হইতো, যে ডাক্তাররা এটা করতো যে কতটুকু পর্যন্ত নির্যাতন সহ্য করতে পারবে। এই যে শিক্ষকদের রিমান্ডে নেওয়ার নির্যাতন, এটা আর কখনো হয় নাই, এটাই প্রথম। এমনকি বাকশালের আমলেও হয় নাই। এই নিপীড়নের বৈধতা উৎপাদন করছিল সেই ডেইলি স্টারের মব টাইটেলের নিউজ। এবং এই 111-এর এই সময়টাই ছিল হাসিনার শাসনের ড্রেস রিহার্সেল। ওইখান থেকেই শেখে কিভাবে বিক্ষোভ দমাইতে হয়। এখন প্রশ্ন করতে পারেন, একটা পত্রিকার টাইটেলই কিভাবে হত্যার বৈধতা উৎপাদন করতে পারে? আসেন বিষয়টা বুঝে দেখি। ভাষা, এই যে আমরা কথা বলি, এটা শুধু যোগাযোগের মাধ্যম না, আমরা এটা দিয়ে শুধু মনের ভাবই প্রকাশ করি না। ভাষা এক ধরনের ক্ষমতা। ভাষা দিয়ে বাস্তব নির্মাণ করা যায়। কোন ঘটনাকে ন্যায় বা অন্যায়, কারো অস্তিত্বকে বৈধ বা অবৈধ, এটা প্রমাণ করা যায়। ইংরেজিতে কয় যে ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট রিপ্রেজেন্টেশনাল, ইট ইজ পারফর্মেটিভ। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? তার মানে ভাষা শুধু বর্ণনা করে না, তা কিছু ঘটায়ও ফেলে। আপনি যখন কোনো জনগোষ্ঠীকে সন্ত্রাসী, উগ্র, অসভ্য, মব এটা বলবেন, আপনি শুধু শব্দ বলেন না, আপনি একটা ন্যারেটিভ তৈরি করেন। এই ন্যারেটিভ তাদের মানবিক মর্যাদা কাইরা নেয়, আর সেই ন্যারেটিভের ভিত্তিতে নির্মাণ হয় তাদের উপরে সহিংসতা করার বৈধ কাঠামো। দেখেন 2024-এ বর্ষা বিপ্লব চলতেছে, তখন ডেইলি স্টার এডিটোরিয়াল লিখলো ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? বাংলা করে দিই তাইলে বুঝবেন ঠিকই কইছে কিনা।
সে গত বর্ষা বিপ্লব, হাসিনা বিরুদ্ধে বর্ষা বিপ্লব সময় বলতেছে প্রারম্ভেই আমরা সেই আদর্শিক এবং রাজনৈতিকভাবে প্রভাবিত গোষ্ঠীগুলোর সৃষ্ট তাণ্ডব, এই শব্দটা দেখেন, তাণ্ডবের প্রতি আমাদের স্পষ্ট নিন্দা প্রকাশ করতে চাই, যাদের লক্ষ্য ছিল আমাদের দেশকে অস্থিতিশীল করা, সাধারণ অসন্তোষকে সহিংসতায় উস্কে দেওয়া এবং সরকার উৎখাতের চেষ্টা, যা কিছু মন্ত্রীর দাবি অনুযায়ী, এবং তা যদি সত্য হয় তবে আমরা দৃঢ়ভাবে এর নিন্দা জানাই। তার মানে বুঝেছেন তো, ওই জুলাই বিপ্লবে আমাদেরকে বলতেছে আমরা তাণ্ডব করতেছি, আমরা সরকার উৎখাতের চেষ্টা করতেছি। এটা 26শে জুলাইয়ের কথা। হাজার ছাড়াই নাই সেই সময়ের মধ্যে মৃতের সংখ্যা, মানে ছাত্র জনতার তাণ্ডব করেছে। বিক্ষোভকারীদের যদি দাঙ্গাকারী বলি, এই এক লাইনের মধ্যে প্রতিবাদকারীর মানবিকতা হরণ করে ফেলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর গুলি চালানোর পথ প্রশস্ত করে দেওয়া হয়। এই মাহফুজা নাম এইরকম একটা জাউরা, জাউরার জাউরা, 14 জেনারেশনের জাউরা, সুশীলের বেশ পড়া একটা নিরেট জাউরা, যার ন্যায়সঙ্গত লড়াইয়ে যারা লিপ্ত তাদের হত্যার পক্ষে বৈধতা উৎপাদন করা ছাড়া আর কোনো কাজ নাই। এটা সাহেব দেন সিলমেরা, জাউরার জাউরা, ওটারে আরো একবার দেন, আরো একবার দেন। ভাষার মাধ্যমে কিভাবে বৈধতা উৎপাদন করা যায় এটা নিয়ে নানা আলাপ আছে সারা দুনিয়া। আমরা হাসেন, আমরা এটা একটু বুঝে দেখি। জুডিথ বাটলার এর একটা তত্ত্ব আছে আর কি, গ্রিভেবল লাইফ, মানে শোক করার মতো জীবন আর কি। উনি বলতেছেন কিছু জীবন আমাদের কাছে মূল্যবান, যার জন্য শোক করা যায়, যার জন্য আমরা কান্নাকাটি করি, যাদেরকে হারায় ফেললে আমরা কাঁদি, ইংরেজিতে কইছে গ্রিভেবল। আর কিছু জীবন হারাইলে সেটা শোকের উপযোগী না, আমরা শোক করি না, বরং আনন্দ করি। যদি কাউকে ভাষার মাধ্যমে অমানুষ, বর্বর বা সভ্যতা বা রাষ্ট্র বা সমাজের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করা যায়, তাহলে তাদের মৃত্যু আমাদের অনুভবে মৃত্যু হিসেবে আর বিবেচিত হয় না। যেমন এক ফিলিস্তিনিকে যখন টেরোরিস্ট বলা হয়, তার উপরে বোমা ফেলা হইলে তাতে বিশ্বের বিবেক কাঁপে না, কিন্তু এখন ইসরায়েলি বেসামরিক মানুষকে ভিকটিম বলা হইলে তার মৃত্যু দুঃখজনক হয়ে ওঠে। ফুকো দেখাইছেন আধুনিক রাষ্ট্র নিজেকে ন্যায়বান হিসেবে উপস্থাপন করতে ভাষাকে ব্যবহার করে। রাষ্ট্র 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 নিজেকে ন্যায়বান হিসেবে উপস্থাপন করতে ভাষাকে ব্যবহার করে। রাষ্ট্র বলে আমরা আইন প্রয়োগ করছি, কিন্তু তারা গুলি চালাইতেছে, মানুষ মারতেছে। সে বলবে না আমরা মানুষ মারতেছি, সে বলবে আমরা আইন প্রয়োগ করতেছি, শান্তি ফিরাইতেছি। এইভাবে সে ভাষা দিয়ে সহিংসতাকে বৈধতা দেয়। জর্জিও আগামবেনের একটা গুরুত্বপূর্ণ ধারণা আছে, হোমোসেকার। আগামবেন বলেন যে আধুনিক রাষ্ট্র এমন কিছু মানুষ তৈরি করে যাদের হত্যা করা যায়, যাদের হত্যা করলে সমাজ রাষ্ট্রের কোনো কিছু যায় আসে না, সেটাকে হত্যা হিসেবে ধরাই হয় না, কারণ তারা আইনের বাইরে থাকে। যেমন ধরেন ইসলামপন্থীদের বলা হয়েছে জঙ্গি, এদের মাইরে ফেললে কোনো সমস্যা নাই, তাহলে তাদের মরদেহ আর লাশ না। 2013 সালে 5ই মে ঢাকায় এক রাতে কয়েকশো আলেমকে মেরে ফেলছিল না হাসিনা? সেটা ঢাকায় নাগরিকদের মধ্যে দাগ কাটেনি কেন? তারা হোমোসেকার, তারা খরচযোগ্য, তাদের হত্যাযোগ্য, তাদের হত্যা করলে কোনো শোক হবে না। ঠিক একইভাবে এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার আমেরিকায় যে আন্দোলন হয়েছিল না, মনে আছে না? এই আন্দোলনকারীদেরকে লুটার বলা হয়েছিল, এরা লুটপাট করতেছে। আর ক্যাপিটাল হিলে যে ট্রাম্পের গুন্ডারা যে দখল করছিল, ভাঙচুর করছিল, মাইকধর করছিল, গোলাগুলি রক্তারক্তি করছিল, ওদেরকে প্যাট্রিয়ট বলা হয়। আমরা সবাই বলি যে রাষ্ট্র গুলি চালায়, পুলিশ লাঠি চালায়, ট্যাঙ্ক নামে, কিন্তু খুব কম মানুষ বোঝে যে এই সহিংসতা শুরু হয় আসলে একটা নিরীহ শব্দ দিয়ে। এই মব, এইটা দিয়ে শুরু হচ্ছে সহিংসতা। উস্কানিদাতা, দুষ্কৃতিকারী, রাষ্ট্রবিরোধী শহীদ আমিনের নিথর দেহ যখন ওই রায়টকারের উপর থেকে ফেলে দিচ্ছে না পুলিশ, তখন বলতেছে না দুষ্কৃতিকারী, বলতেছে না, মনে আছে না? তখনও কিন্তু ছেলেটা বেঁচে ছিল। এইসব শব্দে লুকায় থাকে ট্যাঙ্কের আওয়াজ, গুমের নিঃশব্দতা আর গুলির শব্দ। ভাষা কখনো নিরপেক্ষ না। ভাষা হলো রাষ্ট্রের সবচেয়ে সূক্ষ্ম অস্ত্র। এই ভাষার এই ব্যবহারের কাজ করে 4টা ধাপে। প্রথমত তাকে লেবেল করে, একটা ছাপ্পা মেরে দেয়, উগ্রপন্থী, দেশদ্রোহী, মব। 2 নাম্বার, তার মানবিক মুখশ্রীটাকে খুলে নেয়, এরা মানুষ না পশু, এরা ক্যান্সার, এদের নির্মূল করতে হবে। 3 নাম্বার, ভয় উৎপাদন করে, বলে এরা আমাদের সমাজটাকে ধ্বংস করে দেবে। 4 নাম্বার, ওর উপরে যে ভায়োলেন্সটা করবে, সহিংসতা করবে, সেই ভায়োলেন্সটাকে সে লেজিটিমাইজ করে, বৈধতা দেয়, তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা জরুরি। এভাবেই তৈরি হয় প্রতিপক্ষ হত্যার নৈতিক জায়গা তৈরির ভাষা। তো সাম্প্রতিক কালে মব বলা শুরু হইলো কখন? ওইটা তো 2007 সালে। আসেন এটা একটু খুঁজে দেখি। এটা শুরু হয় সেপ্টেম্বরে। আপনি খালি দেখেন মব কি, মব জাস্টিস কি, এটা নিয়ে মিডিয়াগুলো পিএইচডি করা শুরু করেছে। এটা সাহেব একটু দেখান না, এক এক করে ঠাস ঠাস করে ফেলবেন আর দেখাবেন। আর প্রথম আলো দেখান, ওই যে কতগুলো ছাপিচ্ছে দেখেছেন মব নিয়া। 2 দিন আগে শফিককে জিজ্ঞেস করেছে সাংঘাতিক মব নিয়া সরকার কি করতেছে, তখন এই সাংবাদিকের নাম মুক্তাদির, নিউজ 24 এর সাংবাদিক।
কালের কণ্ঠ, ডেইলি স্টার, বসুন্ধরা গ্রুপের সাংবাদিক। শুনেন আগে কথাটা। আপনি মবটা কি, তৌহিদি জনতা কি, এগুলো একটু আমাকে এক্সপ্লেন করেন। আমি প্রত্যেকটা এক্সপ্লেন করতে পারবো। হ্যাঁ প্লিজ বলেন। যে গোষ্ঠী ডেইলি স্টারের সামনে যে কুরবানি দেয় বা গরু জবাই করে তাদেরকে মব বলছি। ওর চেহারা দেখায়নি, কথা শোনা গেছে। ও কাছে ডেইলি স্টারের সামনে গরু জবাই যারা দিছে তারা মব। বসুন্ধরা আর প্রথম আলো মিলে গেছে, দেখেছেন? এখন এই হারামজাদা ওই ডেইলি স্টারের সামনে গরু ফেলে জব করলে এটা মব হয় কেমনে? ওটা কি ডেইলি স্টারের বাপের জায়গা যে ওখানে গরু ফেলে জব করা যাবে না? ওর সামনে তো 1000 গরু জব করা হবে এরপরে। এবার আসেন দেখি মব শব্দটা আসলে কাদের ব্যবহার করা শব্দ, কে আসলে ব্যবহার করা শিখাইছে এদেরকে, এদেরকে কারা শিখাইছে, তাহলেই বুঝবেন কার সাথে কার টিকি কোথায় বাধা আছে। এই মব শব্দটা হিন্দুত্ববাদীদের তৈরি শব্দ, ইন্ডিয়া তৈরি করছে। ভারতে মব শব্দটা বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী মিডিয়াগুলো প্রায়শই মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে অতিমাত্রায়, এবং এটা শুধুমাত্র বর্ণনার শব্দ না, এটা একটা রাজনৈতিক ফ্রেমিং এর একটা কৌশল। এবার বুঝেছেন তো কেন মাহফুজা নাম 2007 সালে মব শব্দ ইউজ করেছিল? কই থেকে শিখিছে? ওই ইন্ডিয়া শিখে দিছে, শিখে দিছে, ভারত শিখে দিছে ওরে দিল্লি স্টার। বুঝেছেন তো কেন করে দিল্লি স্টার বলি আমরা? আর এখন কারা ইউজ করতেছে আর কেন ইউজ করতেছে? আসেন দেখি। আপনারা জানেন যে ট্রাম্প যখন দিল্লি গেছিল না, তখন মুসলমানদের উপরে ঝাঁপে পড়েছিল না হিন্দুত্ববাদীরা? মারা গেছিল 53 জন। 53 জন মারা গেছিল, যার মধ্যে 36 জন মুসলমান। আর দেখেন ইন্ডিয়ার বিজেপির মিডিয়া বলতেছে মুসলমানরা মব, দেখেছেন? তারপরে এই যে সিএফজে রিপোর্ট, তারা বলতেছে একজন হিন্দু প্রত্যক্ষদর্শী অভিষেক শর্মার বরাত দিয়া যে মুসলমান মব এটা করছে। এই রিপোর্টের কোথাও পাবেন না হিন্দু মব কথাটা আছে। মারা গেছে মুসলমানরা বেশি আর মব মুসলমান। আবার এখানে দেখেন করছে যে মুসলিম মব অ্যাটাক করলে পুলিশ ডেকাও পাওয়া যায় না, দেখেছেন? 5ই আগস্ট থেকে ইন্ডিয়ার হিন্দুত্ববাদীরা আমাদেরকে জিহাদি মব বলতেছে। যে দেখেন ওই জিনিসটা নিচে এই বাংলাদেশের হিন্দুত্ববাদীরা মোদির ফুয়াগুলা, মোদির পাঁচাটা কুত্তাগুলা এটা নিচে মুসলমানদের জিহাদি মব বলে। দেখেন, আর শুধু তাই না, ওরা জিহাদি মব বলে একটা আলাদা ক্যাটাগরি করছে, হিন্দুত্ববাদী পোর্টালে আলাদা ট্যাগ করেছে, দেখেছেন? ইউকেতে মারা খেলে ওরা বলে মব বলে মুসলমানদেরকে, দেখেছেন? তার মানে বুঝেছেন তো মব কি জিনিস? বাংলাদেশের সাধারণ মুসলমান হইতেছে মব। এবার বুঝেছেন তো? আপনি মব ভায়োলেন্স বলে গুগলে সার্চ দেন, এডিটর সাহেব দেন না সার্চ, টপ স্টোরি দেখেন বাংলাদেশের সব, দেখেছেন? এটা সাহেব যে মোর স্টোরিজে ক্লিক করেন না, হ্যাঁ দেখেন 10টার মধ্যে 7টা বাংলাদেশের। তার মানে সাকসেসফুলি সে তার ন্যারেটিভ তৈরি করে ফেলেছে। যে ন্যারেটিভ সে তৈরি করেছিল জঙ্গি বইলা, ইসলামিক টেরোরিস্ট বইলা, সেই ন্যারেটিভ সে তৈরি করে ফেলেছে মব বইয়া। এখন মারবে সেও, এখন মারা শুরু করবে। এখন মব ন্যারেটিভ তৈরি করার প্রয়োজন কেন হইল? ওই যে হুদারে ধরিছে না, গলার জুতার মালা দিছে, মুখে দুইটা জুতার বাড়ি দিছে, তো তাদের তো পিটায় মেরে ফেলেন নাই। আমি সবাইরে বলতেছি, যারা আইন জানেন তাদেরকেও বলতেছি। আর ধরেন আমি যদি মতিউর রহমানকে পরাস পরাস করে থাপ্পড় মারি, আর মতিউর রহমান যদি ঘুরে উল্টা পড়লো নি, না না আমি করছি না যে এটা হবেই, কিন্তু হতেও তো পারে। বা ধরেন মাহফুজা নাম, ওই সামনে গিয়ে দিলাম থুতু, আর আশেপাশ থেকে দিলা থুতু, না এটা হবেই করছি না, কিন্তু হতেও তো পারে। তো ও তো ওই মামলা করবি যে আমার থাপড়াইছে, করুক, আদালতে আমার শাস্তি কি হবি? 3 মাসের জেল হবি সর্বোচ্চ। তো আমি যদি 3 মাসের না আরামের থাকতে চাই, তাহলে তো মতিউর রহমানকে থাপড়ায় জেলে দেওয়া একটা গুড ডিল, তাই না? কিন্তু বাঙ্গু সুশীল প্রগতিশীলরা তো এই শাস্তিতে খুশি না, ওই যে মেরে ফেলবার চায় মব কইয়া আমার। এখন অনেকে কবি যে দাদা আপনি সত্যি মতিউর রহমানকে থাপড়াইতে চান, পারবেন? হ্যাঁ, দেশে গেলে আমি ডেইলি রুটিন করে থাপড়াইতাম একজন একজন করিয়া। লিস্টের উপরে থাকতো মতিউর রহমান আর মাহফুজা নাম। আমার লিস্ট আছে, হ্যাঁ, কাক থাপড়ানো লাগবি, কে কে আছে লিস্টে। হ্যাঁ, আর ওই যে আর একটা আছে যে নাজমুল হাসান কলিমুল্লাহ, উকরা থাপড়ে না, ওই আবার নাকি অনারারি কর্নেল, ওই আর্মির নাকি, তো থাপড়ানো যাবি না। একটা মিলিটারি একটা সম্মান আছে না, ওর জন্য একটা AK-47 নিমু, তারপরে মাটির পেরে ফেলে না, ওর AK-47 নল ঢুকে দেবো, তারপর না 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 ট্রিগার টানবো না, ট্রিগার টানবো না, গোয়ার মধ্যে ঢুকে দিয়ে না ইনকে 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 করে ঘুরাইলাম। এই মাদারচোদের জন্য তো বন্দুকের গুলি খরচা করাটাই অবশ্যই। ওর সমস্যা তো কুরকুরে নি, ওর জন্য স্পেসিফিক থেরাপি এটাই। 1 টিকিটে 2 ছবির মতো আমরা ক্ষুদ্রকালে দেখতাম আর কি, বুঝছাও? এটাও 1 টিকিটে 2 ছবি, ওর কুরকুরে নিও কমলো, আমিও না মজা পেলাম, বুঝছাও?